আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়। নমস্কার, আপনাদের সবাইকে অনেক স্বাগত। দেখছেন এখনকার বিশেষ অনুষ্ঠান সনকা এডুকেশন এক্সপ্রেস। অবশ্যই সনকা ইনস্টিটিউট আপনাদের সামনে আমরা যখন নিয়ে চলে আসি, বা আমরা যখন বলি যে সনকা এডুকেশনাল ট্রাস্ট গ্রুপ অফ ইনস্টিটিউশনের পক্ষ থেকে এই অনুষ্ঠানে আপনারা থাকেন, তখন আমরা এই সময়ের প্রাসঙ্গিক বিভিন্ন রকমের পেশা সেগুলো নিয়ে আলোচনা করি, এবং সেই পেশার সঙ্গে যারা যুক্ত তাদের কেরিয়ার কি হতে পারে, কি রয়েছে তাদের জন্য আগামী দিনে অপেক্ষা, সেটা থেকে আমাদের আলোচনার বিষয়। সরাসরি অনুষ্ঠানে আপনাদেরও সুযোগ থাকে ফোনেও অংশ নেওয়ার, কারণ আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা সরাসরি অংশ নিতে পারেন। এই যে সনকা এডুকেশনাল ট্রাস্ট গ্রুপ অফ ইনস্টিটিউশনের যে অনুষ্ঠানে আমরা থাকি, সেখানের একটা উল্লেখযোগ্য অংশ কিন্তু অবশ্যই মা শারদা স্কুল অ্যান্ড কলেজ অফ নার্সিং। একদমই তাই, আগামী দিনে যারা নার্সিংকে পেশা হিসেবে নিতে চান, এটা আমরা সবাই জানি যে এই পরিষেবামূলক পেশাটির ক্ষেত্রে কোনো রকম অসুবিধার জায়গায় নেই, বরঞ্চ প্রচুর কাজের সুযোগ রয়েছে। এই কাজের সুযোগে আমি কিভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি, বা আমি কিভাবে ভবিষ্যতে একজন সফল নার্স হিসেবে নিজেকে তুলে ধরতে পারি, তার পেছনে একটা অনেক বড় অবদান রয়েছে এই মা শারদা স্কুল অ্যান্ড কলেজ অফ নার্সিং এর। আজকে এই বিষয় নিয়ে আমাদের আলোচনা থাকবে, কি করে আপনি আপনার নার্সিং ক্যারিয়ারকে তৈরি করবেন, কি কি প্রসপেক্ট রয়েছে এই পেশার ক্ষেত্রে। কারণ আমরা আমাদের সঙ্গে আজকের অনুষ্ঠানে সরাসরি পেয়ে গিয়েছি মা শারদা স্কুল অ্যান্ড কলেজ অফ নার্সিং থেকে ভাইস প্রিন্সিপাল আমাদের সঙ্গে রয়েছেন ম্যাম লিলি সিনহা। অনেক স্বাগত আপনাকে ম্যাম আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আপনার কাছ থেকে ম্যাম জানতে চাইবো, যে কথাগুলো আমরা বলছিলাম, এটা তো সবাই মোটামুটি আমরা বলতে পারি যে নার্সিং এর পেশা হিসেবে খুব ভালো একটা প্রসপেক্ট রয়েছে, ভীষণ বুমিং একটা ইন্ডাস্ট্রি। তো তারপরেও আপনার কাছে নিশ্চয়ই এরকম প্রশ্ন নিয়ে অভিভাবকেরা আসেন, আপনি ভাইস প্রিন্সিপাল, যে কেন নার্সিং পড়বে কেউ? অবশ্যই আপনাকে প্রথমত বলি, নার্সিং সার্ভিস একটা সময় ছিল খুবই একটা রিমোট, মানুষে দেবে কি দেবে না ইতস্তত বোধ ছিল, কিন্তু এখন দিকে দিকে যে স্বাস্থ্য পরিষেবা এত বেশি এক্সপ্যান্ড করেছে, নার্সিংয়ের রোলটাও তেমনি এসে গেছে বিভিন্ন। এখন এই নার্সিংয়ে দেখুন ইউনিভার্সিটি কোর্স, এখানে প্রথমত ডিপ্লোমা কোর্স রয়েছে কাউন্সিল এক্সামিনেশনে, তারপরে বিএসসি, এমএসসি, এমফিল, পিএইচডি সব পর্যন্তই রয়েছে। সুতরাং এইখানে যেমন আমার ফিজিক্স, কেমিস্ট্রি বা ম্যাথমেটিক্স নিয়ে যেমন আমরা পড়াশুনো করে বিভিন্ন দিকে আমরা ডেভেলপ করতে পারি, এখানেও নিজেকে সেইভাবে ডেভেলপ করা যায়। প্রথমত বলি আপনাকে যে নার্সিংয়ে কেন মেয়েরা এসে জয়েন করবে। সবচেয়ে বড় কথা, এখনকার দিনে আপনি যেটা দেখতে পাচ্ছেন যে আনএমপ্লয়েন্সি, আর সে নিজে আনএমপ্লয়েড হয়ে থাকবে না, যে কোনো উপায় সে পরিষেবার ক্ষেত্রে সে একটা চাকরি পেয়ে যাবে, এটাই এখনকার যুগে সবচেয়ে বড় কথা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ছেলে বা মেয়ে এখন উভয়তেই আসছে নার্সিং পরিষেবাতে, এবং ওরা হবে সেলফ সাফিসিয়েন্ট, নিজের পায়ে নিজের দাঁড়াতে পারবে। তারপরে দেখুন নিজের পরিবার তো আছেই, এবং যে জায়গায় তারা আছে, মনে করুন সমষ্টিগত যে কমিউনিটিতে যারা আছে, তাদের ক্ষেত্রেও এরা পরিষেবামূলক ব্যবস্থা করতে পারবে, দিক নির্দেশ করতে পারবে, অ্যাট দি সেম টাইম পরিষেবাও দিতে পারবে। এটাই হচ্ছে নার্সিংয়ে আসার সবচেয়ে বড় কথা। আচ্ছা, এই যে নার্স আমরা বলি NURSE নার্স, তো এর অ্যাকচুয়াল মিনিংটা কি, কি লুকিয়ে রয়েছে এই শব্দের মধ্যে? আচ্ছা, এবারে আমি আপনাকে বলি যে দ্য অ্যাক্রোনিম অফ দ্যাট সেন্টেন্স, এনটা হচ্ছে নোবেল, নোবেল প্রফেশনটা হচ্ছে নোবেল, অবশ্যই। আচ্ছা, তারপরে ইউ ফর ইউজফুল অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, এটা সবসময় ইউজফুল, আর আন্ডারস্ট্যান্ডিং তো বটেই, সমঝোতা তো থাকবেই। তারপরে হচ্ছে আর ফর রেসপন্সিবল অ্যান্ড রিসোর্সফুল। ওকে, এইটা আজকের সমাজে কিন্তু সবচেয়ে বড় কথা, যে তারা রেসপন্সিবল হতে পারছে, দায়িত্বশীল হতে পারছে, আর রিসোর্সফুলও বটে। রিসোর্সফুল কেন, কোথায় যাবে, কিভাবে যাবে, কি করবে, এই যে দিক নির্দেশ করা, এটাও অনেকখানি সমাজের। আচ্ছা, তারপর হচ্ছে এস ফর সিম্প্যাথেটিক, আমরা সহানুভূতিশীল হতে শিখবো, আমাদের ঘরে যারা পড়তে যাচ্ছে তারাও শিখবে, তারা শেখাবে। আর হচ্ছে ই ফর এফিশিয়েন্ট অ্যান্ড এমপ্যাথেটিক, এফিশিয়েন্টও হবে, এমপ্যাথি কেন না, নিজেকে অন্যের জায়গায় বসিয়ে যে ফিলিংসটা তারা আনতে পারবে, সেটাই হচ্ছে এমপ্যাথেটিক, তবেই তো এই সেবামূলক জিনিসটা আসবে।
বাহ, এটা কিন্তু সত্যি কথা, মানে আমরা অনেকে এটা জানতাম না, কিন্তু এই যে নার্স, এই কথাটার মধ্যেই যেটা লুকিয়ে রয়েছে সেটা কিন্তু আসল, মানে অবশ্যই এটা একটা অসাধারণ নোবেল কজ, প্রচন্ড রকম ভাবে আন্ডারস্ট্যান্ডিং এন্ড ইউজফুল, তার পাশাপাশি রিসোর্সেবল তো বটেই, রেসপন্সিবল বটেই, তারা শিখছে, তারা ভীষণ ভাবে তাদের মধ্যে থেকে সিম্প্যাথি তৈরি হচ্ছে, তারা একই রকম ভাবে এমপ্যাথেটিকও হচ্ছে, এফিশিয়েন্সি রয়েছে, ভীষণ ভাবে দক্ষতা রয়েছে অবশ্যই। আচ্ছা, আমি এবার আপনার কাছ থেকে জানতে চাই, ধরুন ক্যাটাগরিক্যালি নার্সিং এডুকেশন কি কি হবে? আচ্ছা, এবারে আমি আপনাকে বলি, আমাদের এই যে বিভিন্ন স্তরের যে নার্সিং শিক্ষাটা রয়েছে, তাতে দেখুন এএনএম একটা কোর্স, জিএনএম একটা কোর্স, ডিএনই একটা কোর্স, আরও আছে আপনার ডিপ্লোমা কোর্সেস অফ ভ্যারাইটি নার্সিং স্পেশালিটিস। এগুলো তফাৎ কি বলছি আমি। তারপরে আছে আপনার সব বলে দিচ্ছি আমি একটা একটা করে। এরপরে বিএসসি নার্সিং কোর্স, যারা জিএনএম ডিপ্লোমা করেছিল তারাও কিন্তু আপনার পিবিবিএসসি করতে পারবে, তার মানে পোস্ট বেসিক বিএসসি নার্সিং কোর্স করতে পারবে। তারপরে হচ্ছে আপনার এমএসসি নার্সিং, এমফিল, পিএইচডি, এত দূর তারা যেতে পারবে। অনেকগুলো অনেক স্তর, মানে জেনারেল স্ট্রিমে যে স্তরগুলি ছিল সেই স্তরগুলি এখানে আছে। এবার আমি আপনাকে বলি এএনএম কোর্স। এএনএম হচ্ছে অক্সিলিয়ারি নার্স মিডওয়াইফ। এটা হচ্ছে আপনার একটা সময় 2 বছর, মানে 1.5 বছরের কোর্সটা করা হয়েছিল, যেটা আমরা রিভাইজড এএনএম বলি। আপনারা দেখবেন কিছু গ্রামান্তরে বা আপনার যেখানে গ্রামাঞ্চলে গিয়ে দেখবেন যে পরিষেবা দিচ্ছে কারা, ছোট ছোট গোলাপি শাড়ি পরা মেয়েরা যারা পরিষেবা দিচ্ছে, তারা হচ্ছে এএনএম পাস করেছে 18 মাসের ট্রেনিং নিয়ে। তারা হেলথ মানে ফিমেল হেলথ ওয়ার্কার, তারা গভর্নমেন্টে তারা অ্যাবজর্ব হয় ফিমেল হেলথ ওয়ার্কার। তাদের কিন্তু প্রতি 3000 থেকে 5000 পপুলেশনে তারা একজন করে থাকছে। এখন কিন্তু একটা সাবসেন্টার মানে হচ্ছে উপকেন্দ্র, সেই উপকেন্দ্রে এখন করে 2 জন করে আপনি গোলাপি শাড়ি পরা মেয়ে দেখবেন যারা পরিষেবা দিচ্ছে। তারা মূলত ইমিউনাইজেশন দেয় আর এমসিএইচ কেয়ার, মেটারনাল চাইল্ড হেলথ কেয়ারটা দেয়। আচ্ছা, মানে অন্তঃসত্ত্বা মা থেকে অন্তঃসত্ত্বা মায়েদের পরিষেবা দিয়ে তাদের ডেলিভারির পরে বাচ্চার টিকাকরণ পর্যন্ত তারা দেবে, আপ টু 12 ইয়ার্স পর্যন্ত তারা এই পরিষেবা দিয়ে থাকে। এবারে দেখবেন ওখানে 2 জন করে আপনার রয়েছে, 2 জন করে গোলাপি শাড়ি পরা দিদিমণিরা আছে। তার মানে হেলথ ওয়ার্কার ফিমেল যারা, তারা হচ্ছে একজন হচ্ছে ফার্স্ট এএনএম আর একজন হচ্ছে সেকেন্ড এএনএম। তারা প্রতি 3000 থেকে 5000 পপুলেশনে তারা এই সার্ভিসটা দেবে। বিশেষ করে ডটপন এলাকা যেখানে আপনার কি বলি মানে জলস্তর কম, মরুভূমি এলাকা, সেখানেও 3000 পপুলেশন, আর হিলি প্লেসেও 3000 পপুলেশন। আদারওয়াইজ তারা 5000 থেকে বেড়ে 7000 পপুলেশনও হতে পারে। এইখানে প্রত্যন্ত গ্রামে এই মেয়েরা তারা পরিষেবা দেবে। এদের সাথে সাথে আছে একজন করে আশা কর্মী, আশা দিদিমণি আপনারা দেখেছেন। আশা দিদিমণিরা মূলত কি করবে, আপনার ওই ভায়োলেট শাড়ি পরা, তাদের সিম্বলটা হচ্ছে ভায়োলেট শাড়ি, মানে ইউনিফর্মটা। তাহলে ইউনিফর্মটা কেন দিচ্ছে? ফর দ্য ইউনিফর্মিটি, আর সহজেই যাতে চেনা যায়, এটা গেল। এর সঙ্গে আপনার সিএইচজি আছে, কমিউনিটি হেলথ গাইড। তারা পুরুষও হতে পারে, মেয়েও হতে পারে। আচ্ছা, তারা প্রতি 1000 পপুলেশন। আর আছে ট্রেন দাই, এদের সাথে সাথে ট্রেন দাই কারা? প্রতি 1000 পপুলেশনে একজন করে ট্রেন দাই, সো দ্যাট দে ক্যান গিভ দ্য সার্ভিস টু দ্য অ্যান্টিনেটাল মাদার ফর দেয়ার ডেলিভারি ইন কেস অফ রিমোট এরিয়া। কিন্তু আজকাল আমরা পরিষেবামূলক ব্যাপারে বলতে চাই যে কখনোই এই পরিষেবাটা আমরা বাড়িতে ডেলিভারি হতে না করি। তোমরা হসপিটালাইজ করো, হসপিটালে গেলে কি হবে, এমার্জেন্সি কেয়ারগুলো তাকে দিতে পারবে, বাকি অন্য সবকিছুর জন্য এরা রয়েছে। আচ্ছা, আর হচ্ছে আপনার 1000 পপুলেশনে বললাম একজন করে আশা কর্মীও রয়েছে, একজন সিএইচজি, একজন টিডি, টেন দাই। এই দায়ীরা যারা ছিল, যারা এতদিন আনট্রেন ছিল, তাদের কিন্তু 3 মাসের ট্রেনিং দিয়ে অথবা 1 মাসের ট্রেনিং দিয়ে, ওটা অ্যাকর্ডিং টু গভর্নমেন্ট রুল অনুসারে হয়, তাদেরকে ট্রেন্ড আপ করে আমরা টিডি বানাই। টিডি মানে হচ্ছে ট্রেন দাই। এই পুরো ট্রেনিং গুলো আপনারা দেন? হ্যাঁ, দেয়া হয়েছিল। আচ্ছা, আমাদের এর জন্য বিভিন্ন স্তরে টিচার বা আপনার যারা পরিষেবা দেবে তাদের গাইড তারা দিয়ে দেয়। ডিস্ট্রিক্ট, হ্যাঁ, গভর্নমেন্টের নমিনক্লেচারে রয়েছে। আর আপনি দেখবেন প্রতি 1.5 থেকে 2000 পপুলেশনে একজন করে প্রত্যেকটা
ব্লক প্রাইমারি হেলথ সেন্টার বা পিএইচসি আমরা যেটাকে বলি, সেখানে কিন্তু দুজন করে পিএইচএন থাকে, একজন ব্লক পিএইচএন আর একজন এমনি পিএইচএন। পিএইচএন কথাটার অর্থ হচ্ছে পাবলিক হেলথ নার্স, আচ্ছা, অ্যান্ড দে উইল গিভ দ্য সার্ভিস অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম গিভ দ্য ট্রেনিং অলসো। কী করে পরিষেবা দেবে, কি করে প্রিজার্ভেশন করবে, কি করে ভ্যাকসিন তোমরা স্টোর করবে, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এই পিএইচএন হওয়ার জন্য কতদিনের ট্রেনিং নিতে হয়? পিএইচএ হচ্ছে আপনার ওই যে যারা ডিপ্লোমা করছে, যে মেয়েরা আচ্ছা, ডিপ্লোমা করছে জিএনএম ট্রেনিং। জিএনএম ট্রেনিং মানে হচ্ছে জেনারেল নার্সিং মিডওয়াইফারি। এই যে এটা হচ্ছে আপনার 3 বছরের ট্রেনিং। এইটা নেবার পরে ওরা আবার করে কি, একটা ওই পিএইচও কোর্স আগে করা হতো, পাবলিক হেলথ ওরিয়েন্টেশন। পাবলিক হেলথ ওরিয়েন্টেশন এখন আর ওরিয়েন্টেশন করতে হয় না, ওরা একটা ট্রেনিং দিয়ে দেয়, দিয়ে তাদের না পিএইচএন এখন আবার জিএনএম মেয়ে থেকে হচ্ছে না, তারা বিএসসি করার পরে কিছু কিছু মেয়েকে ডাইরেক্ট আপনার ওই সিনিয়র পিএইচএন করে ব্লকে দিয়ে দিচ্ছে। এরাই এদের গাইড, এরাই এদের কি বলবো টিচার, সব কিছুই এরা। মানে তারাই শেখাচ্ছে যে আমি কি করে পরিষেবাটা দিতে পারবো, ভ্যাকসিন গুলোকে কি করে স্টোর করব, এমার্জেন্সি বেসিসে আমাকে কিভাবে সার্ভিস দিতে হবে। তারা মহকুমা লেভেলেও পরিষেবা দিচ্ছে, তারা জেলা লেভেলেও পরিষেবা দিচ্ছে, অ্যাট দি সেম টাইম তারা স্টেট লেভেলেও পরিষেবা দিচ্ছে। এইভাবে আমাদের গ্রামীণ পরিষেবাটা এইভাবে গেল। এটা বললাম আপনাকে এএনএম ট্রেনিং বললাম। এবারে বলছি 18 মাসের ট্রেনিংয়ের পর এখন কিন্তু নার্সিং কাউন্সিল বলছে এটা 2 বছরে আমরা এক্সটেন্ড করে নেব। আগেও এই 2 বছর পর্যন্ত ছিল, মাঝে রিভাইজ ট্রেনিং 18 মাসের ট্রেনিং শুরু করেছিল। এখন আবার কাউন্সিল বলছে 2 বছরে করা হবে। 2 বছরের ট্রেনিং, হ্যাঁ 2 বছরের ট্রেনিং করা হবে। এখনো কিছু স্কুল মানে ওটাকে টেক আপ করেছে, কিছু স্কুল এখনো পর্যন্ত করতে পারিনি। এবারে আমি আপনাকে বলি কেমনভাবে এএনএম তৈরি করা হবে। এএনএম কিন্তু কোনো আমাদের প্রাইভেট সেক্টরে এএনএম তৈরি হচ্ছে না, আমাদের কিন্তু যা হচ্ছে গভর্নমেন্টেই এএনএম, কোনো প্রাইভেট ইনস্টিটিউশন কিন্তু এএনএম ট্রেনিং করতে পারবে না। কেন? গভর্নমেন্টের কেন করছে আপনাকে বললাম, ওই যে একটা গ্রামে কত পপুলেশন এবং কি করে সেখানে আপনার ব্লক প্রাইমারি হেলথ সেন্টার কর্তার তৈরি হয়েছে, 1.5 থেকে 2,000 পপুলেশনের মধ্যে একটা করে আপনার ওই ব্লক প্রাইমারি হেলথ সেন্টার আছে, এবং সেই নিড অনুসারে কটা তার সাব সেন্টার রয়েছে। ধরুন একটা বিপিএইচসি থেকে 22টা, কখনো 20টা, কখনো 23টা, এতগুলি সাব সেন্টার আছে। এই সাব সেন্টার ওয়াইজ আপনার এএনএম তৈরি করতে হবে। তো সেই তথ্যটা তো শুধুমাত্র গভর্নমেন্টের কাছে আছে, এটা আমাদের প্রাইভেটকে দেয়নি গভর্নমেন্ট। মানে কি বলবে আপনাকে, আইএনসি এটা দেয়নি, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল এটা দেয়নি, এটা একদম গভর্নমেন্টের নমেনক্লেচার। মানে এএনএম পড়ানোর জায়গা, মানে পুরো বিষয়টা সরকার নিজের হাতে রেখেছে। ওটা আপনাদের কোনো এএনএম ট্রেনিংটা এখনো পর্যন্ত প্রাইভেট, যেটা হচ্ছে সবটাই সরকারি স্তরে হচ্ছে। এবারে বলি, একটা সময় কথা হয়েছিল এএনএম থেকে তারা জিএনএম যেতে পারে। আমার অনেক ভালো ভালো মেয়েরা তারা এএনএম এসেছে, তারা একটু হায়ার লেভেলে উঠতে চায়, কিন্তু এখনো পর্যন্ত সেই অ্যাডভান্সমেন্টটা এখনো আসেনি। মানে যারা একবার এএনএম করে ফেলেছে তারা জিএনএম এ আসতে পারছে না, কিন্তু এই নিয়ে কথাবার্তা হচ্ছে। যদি ভবিষ্যতে হয় তবে তারা চান্সটা নেবে, বোঝা গেল তো। আচ্ছা, এবারে আসছে আপনার জিএনএম, জেনারেল নার্সিং মিডওয়াইফারি পাস করার পরে তারা স্টাফ নার্স তৈরি হবে। আপনি এই স্টাফ নার্স প্রাইমারি হেলথ সেন্টারেও দেখবেন, ব্লক প্রাইমারি হেলথ সেন্টারেও দেখবেন, মহকুমাতেও দেখবেন, জেলা লেভেলেও দেখবেন, সরকারি হসপিটালগুলোতেও দেখবেন, আবার প্রাইভেট সেক্টরেও দেখবেন। কেননা জিএনএম যেমন গভর্নমেন্ট সেক্টরেও তৈরি হচ্ছে, প্রাইভেট সেক্টরেও তৈরি হচ্ছে। জিএনএম কোর্সটা করানোর অনুমোদন সরকার বেসরকারি নার্সিং স্কুলগুলোকেও দিয়েছে, বহুদিনই দিয়েছে। এবং এর যা কিছু রক্ষণাবেক্ষণ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, আচ্ছা, ডিপ্লোমা কোর্সটা। আচ্ছা, এই ডিপ্লোমা করার পরে এরা কিন্তু, এটা কতদিনের কোর্স? 3 বছর। 3 বছরে। তারপরে হচ্ছে আপনার ডিএনএ কোর্স। এই জিএনএম থেকে তারা ডিএনএম কোর্সে যেতে পারে। ডিএনএম এ যাওয়ার জন্য আমাকে জিএনএম করতেই হবে? জিএনএম করতেই হবে। আচ্ছা, এখন ডিএনএ কোর্সটা ডিপ্লোমা ইন নার্সিং এডুকেশন অ্যাডমিনিস্ট্রেশন। এটা এক সময় হুগলিতে, আপনি সিঙ্গুর জায়গাটার নাম শুনেছেন তো, ওখানে সবচেয়ে বড় স্কুলটি ছিল, মডেল ইনস্টিটিউটটা ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে কেউ আর জিএনএম থেকে ডিএনএ 1 বছর বা 10 মাসের ট্রেনিং কোর্সটাকে নষ্ট করতে চাইছে না। এর জন্য কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 400 টাকা স্টাইপেন্ড একটা সময় দিয়েছিল, কিন্তু ওরা নষ্ট না করে সরাসরি
বিএসসি পরীক্ষায় বসতে যাচ্ছে, আচ্ছা, যেটাকে আমরা বলছি পোস্ট বেসিক বিএসসি। পোস্ট বেসিক বিএসসি পরীক্ষা তারা বসতে চাইছে, তাহলে অটোমেটিক্যালি তারা গ্র্যাজুয়েটও হয়ে যাচ্ছে। অ্যাট দি সেম টাইম তারা মানে কাউন্সিল থেকে তারা চলে আসছে ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স। হ্যাঁ, মানে ওদের পড়াটার ক্ষেত্রে একদিকে যেরকম গ্র্যাজুয়েটও হয়ে যাচ্ছে, তার পাশাপাশি নিজে থেকে উন্নীতও করে ফেলতে পারছে। আর একটা জিনিস দেখুন, আগে এটা ছিল 5 বছর মিনিমাম 5 ইয়ার্স তাদের এক্সপিরিয়েন্স নিতে হতো, এখন কিন্তু সেটা করতে হচ্ছে না। মানে বিএসসির জন্য তারা জিএনএম করে তার পরের বছরেই সরাসরি বিএসসিতে চলে যেতে পারছে। কেউ কেউ একটা বছর এক্সপিরিয়েন্স নিচ্ছে, কেউ কেউ সরাসরি চলে যেতে পারছে। মানে কেউ যদি ভাবে যে আমি জেএনএম কমপ্লিট করার পর আমি স্টাফ নার্স হিসেবে কোথাও জয়েন করব, তো এক বছর স্টাফ নার্স হিসেবে তারপরে যেতে পারি, আবার চাইলে সরাসরিও যেতে পারি। এখন হচ্ছে আর কি, আইএনসি সেই ইয়েটা দিয়েছে আর কি, ছাড়টা দিয়েছে। এবারে আমি বলছি এই যে ডিপ্লোমা কোর্স, এই একটা সময় ডিপ্লোমা কোর্সের বিভিন্ন আবার ইয়ে আছে, আপনার বিভিন্ন উইংগুলো আছে। কি কি উইং আপনি বলবেন? কার্ডিওলজি, সাইকিয়াট্রি, অর্থোপেডি, এটা হচ্ছে 10 মাসের করে এক একটা স্পেশালাইজেশন, এটা আলাদা করে করতে হয়। কিন্তু এখন আর এইটার করার দিকে আর বিশেষ ঝোঁক নেই, তারা সরাসরি আপনাকে বললাম পোস্ট বেসিক বিএসসিতেই তারা চলে যাচ্ছে। এইটা গেল আপনার পোস্ট বেসিক বিএসসি নার্সিং। পোস্ট বেসিক বিএসসি নার্সিংও আপনার ওই 2 ইয়ার্স। আচ্ছা, তারপরে হচ্ছে এই শুধু বিএসসি নার্সিং, যারা সরাসরি বিএসসি, যারা সরাসরি ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সে অ্যাডমিট করতে পারছে। এই সরাসরি আপনার বিএসসি কোর্সে সময় লাগছে 4 ইয়ার্স। আচ্ছা, 4 ইয়ার্স হচ্ছে জেনেরিক কোর্স। আর যারা পিবিবিএসসি করছে তাদের লাগছে, যারা জিএনএম করে পোস্ট বেসিক বিএসসি করছে তাদের লাগছে 2 বছর, কারণ তারা তো আরো 3 বছর পড়ে আসছে। সেই হিসেবে তাদের 3+2 5+2। আর এখানে যারা সরাসরি জেনেরিক কোর্সে পড়ছে তারা 4 বছর হয়ে গেল। 4 বছর আন্ডার ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সে তারা এই কোর্সটা করছে, তারা গ্র্যাজুয়েট হয়ে গেল। আচ্ছা, এটা গেল। এরপরে রয়েছে আপনার, তারপরে বিএসসির পরে তারা 1 বছর কোন রকম এক্সপিরিয়েন্স নিয়ে তারা এমএসসি করছে। আগে কিন্তু এই নর্মসগুলো ছিল 5 ইয়ার্স, অনেকটা বেশি। আর এখন কিন্তু সরাসরি দিয়ে দিচ্ছে। তাহলে এখানে হচ্ছে আপনার এমএসসি কোর্সেও আপনার ওই 2 বছর। এমএসসি প্রত্যেকটা বিভাগ আছে, সে কিসে কিসে করতে পারে আপনাকে বলি। মেডিকেল সার্জিক্যাল নার্সিংয়ে করতে পারে, আর সে কমিউনিটি হেলথ নার্সিংয়ে করতে পারে। কমিউনিটি, বিশাল কমিউনিটি আমাদের, কমিউনিটি নার্সিংয়ে করতে পারে। তারপরে আপনার সাইকিয়াট্রিতে করতে পারে, তারপরে আপনার পিডিয়াট্রিকে করতে পারে, তারপরে আপনার গাইনি অবস্টেট্রিক্সও করতে পারে। এতগুলি। আর আপনাকে পিডিয়াট্রিকতে বলেছি, ওটা চাইল্ড হেলথ কেয়ার। আর এখন সাইকিয়াট্রিটাকে বলে মেন্টাল হেলথ সাইকিয়াট্রি। মানে কমিউনিটি হেলথ আমি আলাদা করে করতে পারি, মেন্টাল হেলথ নিয়ে করা যায়, চাইল্ড হেলথের কথা যেটা আপনি বললেন সেটা করা যায়, কমিউনিটি হেলথ নার্সিং এর উপরে করা যায়, সাইকিয়াট্রির উপর, সাইকিয়াট্রি মেন্টাল হেলথের উপরে করা যায়, সবটাই। আর এখন তো জানছেন আপনি, এখন বুঝতে পারছেন দিনে দিনে আমাদের এই গোটা বিশ্বই বলা যায়, বা আমাদের ইন্ডিয়াতেও দেখছেন যে মেন্টাল হেলথের ক্রাইটেরিয়াটা বেশি বেড়ে যাচ্ছে। আর আমরা যখন করেছিলাম হেলথ ফর 2000 করেছিলাম, হেলথ ফর অল 2000, তখনও দেখা গেছে যে আমাদের কিন্তু মেন্টাল হেলথের অ্যাগনিটা বেড়ে যাচ্ছে, আমাদের কেয়ারটা, পরিষেবাটার দরকার আছে। সুতরাং দিনে দিনে অনেক সিরিয়াস। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার এমফিলটা হচ্ছে মাস্টার অফ ফিলোসফি। ওটা আপনার যদি রেগুলার কোর্সে করেন তাহলে সেটা 1 বছর, আর যদি ওটা মানে আপনি পার্ট টাইমে করেন তাহলে 2 বছর। ওটা আমাদের স্টেটে এখনো হয়নি, ওটা একটু বাইরে গিয়ে করে আসতে হয়। আপনার চেন্নাই করতে পারেন, মাহেতে করতে পারেন, মণিপাল। আচ্ছা, এটা প্রয়োজনীয়তা কি পড়ে? কেউ যদি বিএসসি বা এমএসসি করলো, তারপরে এমফিল করাতে প্রয়োজন? এমফিল করলে হচ্ছে কি ম্যাডাম, কি সুযোগ থাকে? দেখা যায় যে তার আরো একটু অ্যাডভান্সমেন্ট, আর একটু এগিয়ে যাচ্ছে, তার বিভিন্ন জায়গায় সার্ভিস করতে তার একটা ওখানে পেশাগত সুবিধাটা পাওয়া যায়। আচ্ছা, পেশাগত সুবিধা পাওয়া যায়, অ্যাট দি সেম টাইম তার নলেজটাও এনরিচ হয়। বুঝতে পেরেছেন? এটা কিন্তু পিএইচডি আগের স্টেজ। এটা করলে পিএইচডিটা আপনার একটু সুবিধাজনক। আমাদের রাজ্যে কি এখন পিএইচডি করা যায় নাকি তার জন্য বাইরে যেতে হয়? না, পিএইচডি করা যায় আমাদের রাজ্যে। আমাদেরই যারা ব্যাচমেট আছে অনেকেই করে ফেলেছে, এখানে ওয়েস্ট বেঙ্গলেই করেছে। আচ্ছা, আর পিএইচডিটা মিনিমাম যদি আপনি সরাসরি যান তাহলে 5 ইয়ার্স মতো লাগে। আর যদি দেখা যায় যে
আপনার ওই ওদিকে এমফিল টেমফিল করে এসেছেন, তাহলে অন্তত আপনি 3 ইয়ার্সে কমপ্লিট করতে পারবেন। সেটা ডিপেন্ড করছে আপনার উপরে, আপনি কতটা ড্রাইভ দিতে পারবেন, কতটা এগিয়ে যেতে পারবেন, সেটা সম্পূর্ণ আপনার উপরে, মানে আপনার মানে কি ইন্ডিভিজুয়াল পার্সনের উপরে একদম ডিপেন্ড করছে। আচ্ছা, এই যে কোর্সগুলো আপনি বলেন অনেকগুলো বিষয় আছে, তার মধ্যে এএনএমটার কথা আমি বাদই রাখছি, কারণ যেটা যেহেতু সরকার সরাসরি তার নিজের হাতে রেখেছেন, এবং এএনএম যারা কোর্স করছে তারা আপনি যেমন বললেন যে তারা একেবারে হয় গ্রামীণ এলাকাগুলোতে তারা কাজ করছে স্বাস্থ্যকর্মী হিসেবে, অথবা কোনো কোনো ক্ষেত্রে পুরো স্বাস্থ্যকর্মী হিসেবেও তারা কাজ করছে পুরসভাগুলোতে এএনএম যারা করছে। তা আমি বলবো বাকি যারা এই যে এতগুলো কোর্স, এই পার্টিকুলার নার্সিং শিক্ষার পরে ওদের কোথায় কোথায় জয়েন করতে পারে, কাজের স্কোপ কি কি আছে? কাজের স্কোপ ওরা প্রথমত হচ্ছে এএনএমরা তো আপনাকে বলেছি সরাসরি সরকার ওদের অ্যাবজর্ব করে নেয়। জিএনএমও প্রচুর এখন আমাদের প্রচুর আমাদের মানে কি বলবো অনেক মানে কি মানে অনেক আমাদের এখনো স্টাফ নেওয়ার ব্যাপার আছে, বুঝতে পেরেছেন? অনেক স্টাফই ওখানে জয়েন করবে, হয়তো খুব শীঘ্রই আপনি দেখতে পাবেন, পুজোর আগেও কাগজে দেখবেন, নিউজে দেখবেন, অনলাইনেও দেখবেন যে তাদের গভর্নমেন্ট অ্যাবজর্ব করে নিচ্ছে। সরকার বলছেও যে আমাদের এখন দরকার। হ্যাঁ, আপনারা জানেন কিছুদিন আগে এটা একটা কি বলবো, এটা কিছুটা কি বলি মানে এই লকডাউনের পিরিয়ডে বেশ কিছু মণিপুর বা নর্থ ইস্ট জোনের মেয়েরা চলে গিয়েছে, তারপরে আপনার উড়িষ্যার দিকে ওরাই টেক আপ নিয়ে চলে, সুতরাং সেই জায়গায় অনেক ভ্যাকেন্সি হয়েছে, সেইখানে ফিল আপ দ্য ব্ল্যাঙ্কস এখন প্রচুর স্টাফ নেওয়া হবে। এমনকি শুধুমাত্র যে ওয়েস্ট বেঙ্গল থেকে পাশ করারাই পাচ্ছেন তা নয়, বাইরে থেকে পড়ে আসা মেয়েরা বা ছেলেরা তারাও এখানে চাকরি পেয়ে যাচ্ছে, যারা দক্ষ যোগ্য তারা চাকরি পেয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই, যারা পাশ করে এসেছে আর কি পেয়ে যাচ্ছে। সুতরাং চাকরির ক্ষেত্রে বেসরকারি জায়গাও আছে, আবার আপনার সরকারি জায়গাও আছে, সেন্ট্রাল গভর্নমেন্টেও আছে, আপনি তো জানেন পৌরসভাতেও নিচ্ছে। আচ্ছা, পৌরসভাতেও অনেক পোস্ট আছে, আবার গ্রামীণ স্বাস্থ্য জায়গাতেও অনেক, গ্রামীণে তো আপনার অ্যাবজর্ব হয়েই যাচ্ছে। হ্যাঁ, মানে পৌরসভার ক্ষেত্রেও আছে, জেলা হাসপাতালগুলি সেখানেও রয়েছে, সরকারি হাসপাতালগুলিতে রয়েছে, তারা সেখানে সরাসরি নিচ্ছেন, বেসরকারি প্রতিষ্ঠানগুলোতেও রয়েছে, প্রত্যেকটা জায়গাতেই হচ্ছে, কাজের ক্ষেত্রে কোনো রকম সমস্যা নেই। আচ্ছা, এলিজিবল কারা পড়তে পারে? এলিজিবল 12 পাস করে আসবে। এনএমদের ক্ষেত্রে এতদিন হয়েছিল ওরা মানে ওই মানে স্কুল ফাইনাল যেটা আপনাদের বলি ম্যাট্রিকুলেশন, হ্যাঁ ক্লাস 10 পাস করার পরে এখন তো 12ও নিয়েছিল, তাদের ওই অ্যাকর্ডিং টু মার্কস তাদের নেওয়া হয়েছিল, তাদের সিলেকশনটা ওই কি বলি আপনাকে জেলা স্তরে হয়ে গিয়েছিল। কিন্তু জিএনএমদের ক্ষেত্রে আমার বিশেষ করে মা শারদা কলেজ অফ নার্সিংয়ে এখানে কি হয়, অনলাইনে ফর্ম দেওয়া হয়, যারা অ্যাপ্লাই করছে তাদের অনলাইনে তারা ফর্ম নেবে, ফর্ম তুলে তারা ফর্মটা জমা দেওয়ার পরে তাদের একটা এখানে টেস্ট হয়, মানে একটা সিলেকশন টেস্ট হয়। সেই সিলেকশন টেস্টের পরে মিনিমাম 45% পেলে তারা পেতে পারে, and more than that minimum 45 to আপার লেভেল। মানে আপনাদের নিজস্ব স্কুলের, আমি বলবো যে মা শারদা স্কুল অ্যান্ড কলেজ অফ নার্সিং এর নিজস্ব যে কলেজ অফ নার্সিং না ম্যাডাম, এটা শুধুমাত্র স্কুল অফ নার্সিং এর কথাটা বললাম, ডিপ্লোমার ক্ষেত্রে। হ্যাঁ, মানে মা শারদা স্কুল অফ নার্সিং এর ক্ষেত্রে আপনাদের নিজস্ব যে অ্যাডমিশন টেস্ট রয়েছে তাতে 45% বা তার উপরে যারা পাচ্ছে তারা সুযোগ পাচ্ছে। আর এদিকে বিএসসির ক্ষেত্রে হচ্ছে কি ম্যাডাম, তাদের জেন পাও দিতে হচ্ছে, জয়েন্ট এন্ট্রান্স। আচ্ছা, জয়েন্ট এন্ট্রান্সের মাধ্যমে তারা সিলেক্টেড হয়ে তাদের কাউন্সেলিং হচ্ছে, কাউন্সেলিংয়ে তারা যেমন র্যাঙ্ক করছে সেরকম জায়গায় তারা পেয়ে যাচ্ছে চান্স। এটা 10+2 তে তো 2, এটা 12, অবশ্যই 12 সায়েন্স স্ট্রিম। 10+2 তে সায়েন্স করার পর যেরকম জয়েন্ট এন্ট্রান্স দিচ্ছে, তো নার্সিং এর ক্ষেত্রে ওরা একটা জয়েন্ট ক্লিয়ার করছে, তারপর নিজেদের র্যাঙ্ক অনুযায়ী কলেজে সিলেকশন হচ্ছে। তো আপনাদের আমি যদি বলি মা শারদা স্কুল অফ নার্সিং এ, মা শারদা স্কুল অফ নার্সিং এ জেএনএম কোর্স কবে থেকে শুরু হয়েছে? জিএনএম কোর্স ম্যাডাম এইবারে ফাইনাল ইয়ার বেরোচ্ছে, আচ্ছা 3 বছর আগেই শুরু হয়ে গেছে। আর বিএসসি আপনারা কবে থেকে শুরু করেছেন? এই বছর থেকে প্রথম ব্যাচ শুরু হয়ে গেছে। তারা কিভাবে ক্লাস করছে এখন? তারা অনলাইনে ক্লাস করছে ম্যাডাম, আগে যতদিন পারা গিয়েছিল অফলাইনে ক্লাস টিচিং করা হয়েছে, এখন তো ম্যাডাম আর কোনো উপায় নেই। আর বিশেষ করে এখন সনকা হসপিটালতে এখন কোভিড সেন্টার হয়েছে। আর তাছাড়াও আপনি আমাদের নার্সিং কাউন্সিলের নির্দেশ ছিল, বিশেষ করে বিএসসি, এটা তো ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের আন্ডারে, এখানে নির্দেশ ছিল অনলাইনে ক্লাস নিতে হবে, অনলাইনে ক্লাস নেওয়া হয়েছে।
আচ্ছা, যারা জেএনএম নার্সিং করছে, যেমন আপনি বলেন যে এটা ওদের ফাইনাল ইয়ার, এবছরই প্রথম ব্যাচ বেরোবে নার্সিং ট্রেনিং কমপ্লিট করার পরে, তো ওদের পরীক্ষার বিষয়টা কি? ওরা কি এখন ফিরে এসেছে, ওদের যেহেতু সামনে পরীক্ষা? এখনো ম্যাম ওদের এই নিয়ে কথাবার্তা হচ্ছে ইউনিভার্সিটি লেভেলে, বিভিন্ন মিটিং টিটিং হচ্ছে, হয়তো দেখা যাবে ম্যাডাম, আশা করছি পুজোর আগে হয়তো ওরা ফিরে আসার চান্স আছে, ওরা জয়েন করতে পারবে, যাতে ওদের এক্সামের প্রিপারেশন গুলো ওরা নিতে পারে। আচ্ছা, পেশা হিসেবে নার্সিং বেছে নেওয়ার ভিত্তিটা কি? পেশা হিসেবে ম্যাডাম ভিত্তিটা হচ্ছে, এটা প্রথমত সায়েন্টিফিক বেস অফ নলেজ, তারপরেতে সায়েন্টিফিক বেস অফ স্কিল অলসো, দে আর স্কিলফুল। স্কিল কেন বলছি ম্যাডাম, সেখানে একটা পরিকাঠামো থাকবে, স্কিল ফিলে দক্ষ হতে হবে, দক্ষতা নিয়েই কিন্তু তারা পরিষেবা দিতে হবে। আমি তো বলছি ই ফর এফিশিয়েন্ট। হ্যাঁ, বলছি তো ই ফর এফিশিয়েন্ট। হ্যাঁ হ্যাঁ, এফিশিয়েন্ট। তো সেখানে দক্ষতারও একটা ব্যাপার আছে ম্যাডাম, প্রত্যেকটা ধরুন ইনস্ট্রুমেন্টের দিকে বলুন, প্রত্যেকটা প্রসিডিওরের ব্যাপারে বলুন, প্রত্যেকটাতে একটা দক্ষতার দরকার আছে। 3 নম্বর হচ্ছে ম্যাডাম কেয়ার অফ সিক অ্যান্ড প্রমোশন অ্যান্ড রেস্টোরেশন অফ হেলথ, এইটা। আর হচ্ছে ম্যাম প্রিভেনশন অফ ডিজিজেস, আর ফিজিক্যাল, সোশ্যাল, সাইকোলজিক্যাল, স্পিরিচুয়াল নিডস অফ দ্য হিউম্যান বিং। স্পিরিচুয়াল নিডটা তো আসতেই হবে ম্যাম, কারণ কি স্পিরিচুয়ালিটি মানে এটা হচ্ছে একটা ডেপথ, এটা একটা মানে সুপিরিয়রিটি, একটা যে কোনো জিনিসে একটা কি ডেপথ, স্পিরিচুয়াল নিডটা না থাকলে পারে সেখানে আমরা ওভারকাম করতে পারি না। আমরা যখন খুব মানে ইয়েতে পড়ে যাই, বিপাকে পড়ে যাই, তখন কিন্তু আমরা সেই একটা স্পিরিট দিয়ে আমাদের সেই একমেব দ্বিতীয়মকে আমরা ডাকতে থাকি, যে বা যিনি হন তাকে আমরা ডাকতে থাকি। এবং একটা হচ্ছে এটা, এই ডাকাটা আর কিছুই না, একটা কনসেন্ট্রেশন অফ পাওয়ার। এই কনসেন্ট্রেশন অফ পাওয়ারের উপরেই কিন্তু আমাদের অনেকটা রিল্যাক্সেশন ডিপেন্ড করে। এইটাকে আমরা স্পিরিচুয়াল নিড বলি ম্যাম। এটাও প্রয়োজন, এটাও প্রয়োজন। এবং আমাদের এই নার্সিংয়ে কিন্তু স্পিরিচুয়াল নিডটার উপরও বেশ গুরুত্ব দেওয়া হয়। এই গেল। আচ্ছা, ধরুন এই যে মানে বিভিন্ন শিক্ষাবর্ষের মধ্য দিয়ে একজন নার্স তৈরি হচ্ছে, একজন পূর্ণাঙ্গ নার্স তৈরি হলো, সেটা সে জেএনএম করুক, বা তারপরে সে সরাসরি বিএসসি নার্সিং এ যাক, বা সেখান থেকে যাক, তারপরে সে এমএসসি করলো, এমফিল করলো, পিএইচডি, অনেকগুলো জায়গা আছে আপনি বললেন। তো এই যে পূর্ণাঙ্গ একজন নার্স তৈরি হলেন, তার ফাংশনটা কি হবে, তার রোল কি হবে, তার রেসপন্সিবিলিটিস গুলো কি কি হবে? স্যার ম্যাডাম, এখানে রোল ফাংশন তো একটা খুব এক্সট্রিম পয়েন্টেই চলে যাবে। কারণ বলছি দেখুন, সে একজন নিজের বাড়ির স্তরেই হোক, বা সামাজিকভাবেই হোক, বা কমিউনিটি লেভেলেই হোক, সে একজন কেয়ার গিভার হবে। একদম। হ্যাঁ, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সে একটা ডিসিশন মেকার। ওয়াই ইট ইজ ডিসিশন মেকার? ফার্স্ট অফ অল আমি ডিসিশন নেব whether this client মানে উড বি ট্রিটেড ইন দ্য হোম অর ইন দ্য হসপিটাল অর আদার সেন্টার, এটা ডিসাইড করতে পারবে সে, তাহলে সে একজন ডিসিশন মেকারের কাজ করছে। আর 3 নম্বরে ম্যাডাম এখানে হচ্ছে প্রোটেক্টার অ্যান্ড অ্যাডভাইসার অলসো। সে কোথায় যাবে, কি করবে, কিভাবে করবে, আর তাকে কিছুটা প্রোটেকশান দেওয়াও, মেন্টালি প্রোটেকশান দেওয়া, অ্যাট দি সেম টাইম ফিজিক্যাল প্রোটেকশান দেওয়া, দুটোই তাকে দিতে হচ্ছে। তাহলে এখানেও সে একটা প্রোটেক্টারের কাজ করছে, অ্যাট দি সেম টাইম সে অ্যাডভাইসারের কাজ করছে। তারপরে তো হচ্ছে সে ম্যানেজারিয়াল কাজ করবে, কিভাবে করবে, কোথায় যাবে, হ্যাঁ, আর কোথায়, আর একটা কথা, পরিষেবা নিতে গিয়ে কোথায় খরচটা কম হতে পারে, কোথায় বেশি হতে পারে। এখনকার দিনে ইকোনমিক্যাল ইমব্যালেন্স একটা খুব বিরাট ব্যাপার। যখনই প্রয়োজন হবে তখনই আমরা ইকোনমিক্যালি কিন্তু সবকিছু মানে আমরা অ্যারেঞ্জ করে উঠতে পারি না। তখন তারা করবে কি, যে কোথায় একটু ফ্রি ট্রিটমেন্ট পাবে, কোথায় পরিষেবাটায় তার একটু কম খরচ হবে, এই জায়গাগুলো তারা বলে দিতে পারবে অ্যাজ এ ম্যানেজারিয়াল ক্যাপাসিটি, মানে সঠিক গাইডেন্সটা তারা দিতে পারবে, সঠিক গাইডেন্সটা দিতে পারবে। তারপরে তো হচ্ছে তারা একজন রিহ্যাবিলিটেটর মানে সে এখন অক্ষম আছে, পরবর্তীকালে সে একজন সক্ষম হতেও পারে। রিহ্যাবিলিটেট করা মানে তাকে পুনরায় তার সংস্থায় ফিরিয়ে দেয়, সো দ্যাট শি অর হি ক্যান আর্ন সামথিং। না, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা একজন বিশেষ করে, হ্যাঁ ম্যাম, বিশেষ করে অর্থোপেডিক্যালি যারা হ্যান্ডিক্যাপ, যারা সাইকোলজিক্যালি হ্যান্ডিক্যাপ, তারা কি করবে, তারা তখন বুঝে পাচ্ছে না
মানে খুব ভেঙে পড়ে মানুষ ভেঙে এই পড়ে। সমস্যায়। আর অর্থনৈতিক জিনিসটা এমনই না, মানুষের মনোবলটাকে অনেক বাড়িয়ে দেয়। হ্যাঁ, তার ফলে হচ্ছে কি, এই যে রিহ্যাবিলিটেশনের পার্টটা, মনে করুন যার একটু হাতের কাজ করার সুবিধা আছে, যে একটু উল বুনতে পারে, যে একটু কাঠের কাজ করতে পারে, যে একটু ওই চটের ব্যাগের বিভিন্ন করতে পারে, ব্যাগ তৈরি করতে পারে, এইসব করে সে কি করবে, কোনো একটা সংস্থার মাধ্যমে কিছু আর্ন তো করতে পারবে। এই রিহ্যাবিলিটেশনের পার্টটাও তারা দেখাতে পারে, বলতে পারে এবং হেল্পও করতে পারে, প্রয়োজনে সাহায্য প্রয়োজনে করতে পারে। সাহায্য করতে পারে। তারপরে হচ্ছে কমিউনিকেটর। কমিউনিকেটর মানে তুমি কোথায় যাবে, কিভাবে করবে, কার কাছে যাবে, এই যে কমিউনিকেশন, কমিউনিকেশন একটা বিশাল রোল ম্যাডাম। কারণ আপনি দেখছেন এখন যত অ্যাডভান্সমেন্ট অফ টেকনোলজিক্যাল আছে, সেই অ্যাডভান্সমেন্ট টেকনোলজির ক্ষেত্রে কিন্তু কমিউনিকেশন একটা বিশাল ব্যাপার। ওটাই তো প্রধান, মানে প্রধান। একবার বলতে পারেন ওটা একদম। ফান্ডামেন্টাল, লাগবে। একদম একদম। তো সেই কমিউনিকেশনের ক্ষেত্রেও তারা অনেকটা সুবিধা করে দিতে পারে। অ্যাট দি সেম টাইম কোথায় যাবে, কিভাবে করবে, পরিষেবাটা কিভাবে নেবে, ইত্যাদি ইত্যাদি, এইগুলো কমিউনিকেটরের কাজটাও তারা করতে পারবে। কমিউনিকেশন আপনি তো জানেন, কমিউনিকেট করলেও হয় না, রিসিভারে রিসিভও করতে হতে পারে, এবং সেই রিসেপশনটা সে তারা কি করে করবে, সেটাও একটা বড় দিক। আচ্ছা, এরপরে হচ্ছে টিচারের রোল করতে পারবে, শিখিয়ে দিতে পারবে যে কোন জিনিসটা তুমি কিভাবে করবে, কেন করবে, ইত্যাদি ইত্যাদি। টিচিং তো একটা বিশাল রোল। আর এই টিচিং সব জায়গায় নেওয়া যায়, ঘরে বাইরে সবেতেই নেওয়া যায়। পাড়ার ক্ষেত্রেও আমরা গ্রুপ টক করে নিতে পারি, হেলথ এডুকেশন দিয়ে দিতে পারি। হ্যাঁ, তুমি হেলথ এডুকেশনে কি করবে, এটাও একটা টিচিংয়ের বড় রোল। আর সবচেয়ে বড় কথা, হেলথ এডুকেশনে বড় পার্ট হচ্ছে KEP, নলেজ, এডুকেশন অ্যান্ড প্র্যাকটিস। তোমার নলেজটা থাকতে হবে, তাকে এডুকেশন দিয়ে তুমি ডেভেলপ করবে, অ্যাট দি সেম টাইম তুমি সেটা প্র্যাকটিসে আনবে। ঠিক। এই KEPটা একটা বিরাট মুদ্রা জিনিস, বিশেষ করে হেলথ এডুকেশন। হেলথ এডুকেশন তো একটা বিশাল টিচিং। আর আমাদের গ্রামীণ স্তরেও তারা হেলথ এডুকেশন দিচ্ছে গ্রুপ টক করে, এটা খুব জরুরি, খুব জরুরি, খুব জরুরি। হ্যাঁ। আর এখানে অনেক কাজটাও হয়, অনেক মানে কি হয়, এর অ্যাডভান্সমেন্ট একটা বিশাল। শিখিয়ে দেওয়ার পরে কি ওটা একটু স্প্রেড করছে, একজন ইন্ডিভিজুয়াল আরেকজনকে শেখাচ্ছে, আরেকজন ইন্ডিভিজুয়াল আরেকজনকে শেখাচ্ছে। এটা তার ফলে হচ্ছে কি অনেকটা স্প্রেড করে যাচ্ছে, পুরো কমিউনিটি কমিউনিটি স্প্রেডিংটাই স্প্রেডিংটাই হচ্ছে। আচ্ছা, পরের জায়গাটাতে যাওয়ার আগে ম্যাডাম আমি একটা ফোন হ্যাঁ, নেব, একজন বলুন। ফোনে আছেন হ্যাঁ, আমাদের বলুন। সঙ্গে। হ্যালো হ্যালো, আচ্ছা, যিনি ফোন করেছিলেন আমি বলবো যদি সম্ভব হয় আপনি আরও একবার ফোন করতে পারেন, সুযোগ রয়েছে সরাসরি কথা বলার। আপনারা দেখুন টোল ফ্রি নাম্বার যাচ্ছে, টেলিভিশন স্ক্রল হচ্ছে, এখানে সরাসরি যোগাযোগের জন্য আপনারা নিশ্চয়ই ফোন করতে পারেন। কারণ আমি জানি এটা এমন একটা বুমিং ইন্ডাস্ট্রি, এমন একটা পেশা, অনেকেই এর সম্বন্ধে জানতে চাইবেন। আর যদি আপনি মনে করেন যে হ্যাঁ আমি মা শারদা স্কুল অ্যান্ড কলেজ অফ নার্সিংয়ে অ্যাডমিশন নিতে চাই, বা আপনার সন্তানকে আপনি অ্যাডমিশনের জন্য নিয়ে আসতে চান, আপনি অবশ্যই সরাসরি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেন, সেই সুযোগটা কিন্তু থাকছে। আমরা ছিলাম যে বিভিন্ন ফাংশন, রোল এবং রেসপন্সিবিলিটির ব্যাপারে, তো আপনি বলছেন টিচার তো অবশ্যই একটা বড় জায়গা, বড় জায়গা। আর কি কি ক্ষেত্র? অ্যাডমিনিস্ট্রেটরে কাজ করতে পারে, রিসার্চারে কাজ করতে পারে। অ্যাডমিনিস্ট্রেটর কেন না, সে একজন দক্ষ, যদি পরিষেবামূলক কাজ করে থাকে, তার দক্ষতা থেকে থাকে, সেখানে একটা অ্যাডমিনিস্ট্রেশন। তো অ্যাডমিনিস্ট্রেটর তার বাড়ির লোককে তো সে করছেই, অ্যাট দি সেম টাইম পাশের পাড়ার লোকেদেরও দরকার হলে সে করতে পারবে, তার মানে কমিউনিটি লেভেলে লোকেদেরও করতে পারবে। আর আর একটা কি বলি, কোনো গ্রুপে যদি কিছু পরিষেবার দরকার হয়, সেখানেও তারা অ্যাডমিনিস্ট্রেশনটা মানেটা কি, মানে দক্ষতার সঙ্গে তারা পরিষেবাটা কোথায় পেতে পারে, যেতে পারে, দুটোই তারা বিস্তৃত বিবরণ দিতে পারবে। অনেকগুলো জায়গা হিসেবে তারা কাজ করছেন। হ্যাঁ। মানে সত্যি কোনো একটি অঞ্চলে যদি একজনও ট্রেন্ড নার্স থাকেন, তাহলে সত্যি কিন্তু সেই অঞ্চলের স্বাস্থ্য পরিষেবার যে পরিকাঠামোটা সেটা অনেকটাই পাল্টে যায়। কারণ তার কাছ থেকে আমরা এই অ্যাডভাইসটা পেতে পারি যে আমরা অসুবিধায় পড়লে কোথায় যাব, কি কি ধরনের সার্ভিস পেতে পারি, যেটা আপনি বললেন, কোথায় গেলে আমি একটু ভালো পরিষেবা পেতে পারি, খরচটা সাধ্যের মধ্যে থাকবে। তার পাশাপাশি একেবারে ন্যূনতম যে স্বাস্থ্যবিধি, যেটা এখনো বহু মানুষ জানেন না বা তারা করতে পারেন না বলে সমস্যা হয় গ্রামীণ স্তরে আরো বেশি করে, তাদেরকে আমরা সেটা শেখাতে পারছি যে কোন স্বাস্থ্যবিধিগুলো তুমি মেনটেন করবে, কিভাবে নিজেকে এবং নিজের পরিবারকে তুমি সুস্থ রাখতে পারো, এই ব্যাপারগুলো জানাতে পারছি। এবং সমস্যা হলে আমি কোথায় কোথায় যেতে পারি, কোন জায়গাটায় যেতে পারি। ম্যাডাম, এখানে একটা বিশাল ব্যাপার, আপনি আগেও শুনেছেন, হয়তো এখনো শুনে থাকবেন, আপনার বাড়িতে যারা বড়রা আছেন শুনে থাকবেন, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। 100%।
এই যে প্রিভেন্টিভ অ্যাসপেক্টে কোনটা করব না, কোনটা করলে ভালো হয়, এইগুলো যদি আমরা জানতে পারি, এটা তো আমার কিওরের থেকে অনেক বড় স্টেজে চলে যাচ্ছে। ঠিক, আমার প্রয়োজনই পড়বে না হ্যাঁ, cure পানীয় করতে। জল আমি শুদ্ধ পানীয় জল পান করব, পুকুর বা ইয়ের থেকে নয়। যদিও করি, তাকে কেমনভাবে ফুটিয়ে তাকে পরিশুদ্ধ করা যায় সেটা আমরা শিখে যাব। তারপরেতে ম্যাডাম হাত ধুয়ে খাওয়া। এখন তো আপনি এই লকডাউনের পিরিয়ডে বা কোভিডের যুগে আপনি দেখেছেন সবসময় আমরা হাত ধুচ্ছি, হ্যাঁ, আমাদের নিত্য সঙ্গী হয়ে নিত্য গিয়েছে সঙ্গী হয়ে sanitizer। গেছে। আচ্ছা, সেই একটা ব্যাপার। এই জন্য বলছি যে এই যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, এই 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 ব্যাপারটা কিন্তু আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। যেটা একবারে আপ্তবাক্য আমাদেরকে আপ্তবাক্য, রাখতে হবে হ্যাঁ। সঙ্গে। একদম। আচ্ছা, এই যে বিভিন্ন ধরনের রোলের কথা আমরা বললাম, রেসপন্সিবিলিটির কথা বললাম, তো এই এথিক্যাল নার্সিংটা তো সত্যি অপরিহার্য। হ্যাঁ, তো হ্যাঁ। আমার মনে হয় কোথাও না কোথাও যারা এই কোর্সটার মধ্যে দিয়ে যাচ্ছে তারা বোধহয় এই বিষয়গুলো এই কোর্সটার মধ্যে থেকেই শিখতে পারছে, হ্যাঁ, তাই নয় ম্যাডাম, কি? হ্যাঁ, আমাদের এই যে আমরা বিএসসি নার্সিং এ আমরা মেয়েদের ক্লাস নিচ্ছি, বা জিএনএম নার্সকেও বলছি, এথিক্স অফ দ্য নার্সিং। তো এথিক্স মানে হচ্ছে ম্যাডাম রুলস ফর কারেক্টিভ বিহেভিয়ার। তুমি কারেক্ট ওয়েতে কি করে চলবে, এথিক্স তোমার এইটা করা উচিত, এইটা করা উচিত না, এইটাই যাবে, এটাই যাবে না, এইটুকুতেই তুমি সীমাবদ্ধ থাকে। ঔচিত্য বোধ, ঔচিত্য বোধটা তার আসবে, এথিক্সটা। আর এই এথিক্যাল রিলেশনে যেটা ইন্টারন্যাশনাল আমাদের কিছু কোড আছে, হোয়াট দ্য নার্স ডাজ, একজন নার্সিং স্টাফ সে কি করবে, কতটা তার করার পরিধি, এইটা। আর 2 নম্বরে হচ্ছে হাউ দ্য সার্ভিস শুড বি গিভেন, কি করে তুমি তোমার সার্ভিসটা দেবে, তোমার পরিষেবাটা তুমি কিভাবে দেবে, কোন পরিমাপের মধ্যে দেবে, কোন স্তরের মধ্যে দেবে, এইটা। আর 3 নম্বরে হচ্ছে টু হুম দ্য সার্ভিস ইজ গিভেন, কাকে তুমি দেবে, কাকে পরিষেবাটা দেবে। এইটা হচ্ছে ইন্টারন্যাশনাল কোড। তো এই এথিক্যাল কোডটা মেনেই কিন্তু আমাদের নার্সিং পরিষেবা চলে, এবং সব সময় সেই বাউন্ডারির মধ্যেই থাকে। আর সবচেয়ে বড় কথা ম্যাডাম, এই এথিক্যাল রিলেশন, এথিক্যাল বাউন্ডিং, এটা কিন্তু আমাদের নার্সিং পরিষেবার মধ্যে প্রচণ্ডভাবে সীমাবদ্ধ, প্রচণ্ডভাবে। আর এটা মেয়েরা নার্সিংয়ে এসেই কিন্তু বেশি শেখে। আপনি একটু আগে একটা কথা বলছিলেন যে এখন অনেক পুরুষেরাও এই পেশায় আসছে। হ্যাঁ। দেখুন, আমরা দেখেছি যে এশিয়ান কান্ট্রিগুলোর কথা বলবো না, কিন্তু ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে, আমেরিকাতে এটা খুব প্রচলিত। হ্যাঁ, সেখানে প্রচুর ব্রিটিশ, পুরুষ হ্যাঁ, হ্যাঁ। নার্স হিসেবে কাজ করেন, তারা খুব সফলভাবে কাজ করছেন। আমাদের দেশে হয়তো অনেকটা পরে এসেছে, কিন্তু তাও এসেছে, এগিয়ে এসেছে, এখন ছেলেরাও করছে। এটা খুব ভালো একটা দিক আমি বলবো। তো এক্ষেত্রে আপনাদের এরকম কোনো অভিযোগ এসেছে? আমাদের এখন যিনি মুখ্যমন্ত্রী আছেন, উনি ফার্স্ট এই আপনার ছেলেদের নার্সিংয়ে আসার এটা করে দিলেন। একটা আমাদের জিএনএম কোর্স চলছে, সেটা হচ্ছে ম্যাডাম ইয়েতে চলছে অশোকনগরে, আচ্ছা, ছেলেদের। আর একটা হচ্ছে আপনার বাঘাযতীনে। এই দুটো এখন ছেলে মানে স্কুল অফ নার্সিং ফর বয়েজ এটা চলছে, হয়তো আস্তে আস্তে একটু বাড়বে। আর আপনি এর আগেও দেখে থাকবেন যে বেশ কিছু ইয়েটা চলছিল আপনার ইয়েতে, মিলিটারি নার্সিংয়ে দেখে থাকবেন। আর সাউথ ইন্ডিয়াতে প্রচুর চলেছে, ব্যাঙ্গালোর ইয়েতে। হ্যাঁ, একমাত্র ওয়েস্ট বেঙ্গলে এখন বাঘাযতীনে স্কুল অফ নার্সিং ফর বয়েজ আর অশোকনগর স্কুল অফ নার্সিং ফর বয়েজ, এই দুটো রান করছে। এবং আর একটা জায়গা হয়েছে ম্যাডাম, সেটা হচ্ছে ইসলামিয়া হসপিটাল। আচ্ছা, ওইখানে কিন্তু ওখানেও বয়েজরা এসেছে। এর আগে কিন্তু আপনি বলেন অন্য স্টেট, ত্রিপুরাতে অনেক দিনই শুরু হয়ে গেছে, সেখানে ছেলেরা জিএনএম পড়ছে, বিএসসি পড়ছে, এমএসসি পড়ছে, সব পড়ছে ত্রিপুরাতে। ত্রিপুরাতে একটা আলাদা স্টেট, আপনি জানেন, ভেরি অনেক কাছেই হয়ে গেছে ত্রিপুরা। তো ত্রিপুরাতে এটা অনেক দিনই, আমি গত 2016 গিয়েছিলাম, তখনও দেখে এসেছি যে সেখানে ছেলেরা পড়ছে। হ্যাঁ, তারা এমএসসি বিএসসি তারা নার্সিং পড়ার জন্য খুব খুব উৎসাহিত। কারণ কি, ওরা বলে এখন যদি সরকারি সার্ভিস বা পাওয়া যায়, শুধুমাত্র নার্সিংয়ে পাওয়া যাবে, এবং তারা খুব ইগার টু হ্যাভ দ্যাট। বুঝতে পেরেছি, এটা একটা বড় কারণ। এখন ছেলেরাও আসছে প্রচুর।
না, আর এতদিন তো এটা একটা positive হ্যাঁ দিক। আপনি আমাদের কলকাতা ক্যালকাটা হসপিটাল ইত্যাদিতে আপনি দেখে থাকবেন ছেলেরা অনেক দিনই সাউথ ইন্ডিয়ান ছেলেরা আসছিল এতদিন, কেরালা তো ভরেই গিয়েছে, ব্যাঙ্গালোর ট্যাঙ্গালোর সবাই, এখন আমাদের পশ্চিমবঙ্গের ছেলেরাও আসছে। এবং আপনি এখন গিয়ে বিভিন্ন হসপিটাল, ক্যালকাটা হসপিটাল এইসব জায়গায়, আর একটা হচ্ছে না গুপ্তা হসপিটাল বজবাজের ওখানে, সেখানেও আমাদের ত্রিপুরা ছেলেরা এসে অনেক কাজ করছে। এটা খুব ভালো, কিন্তু এটা একটা না এদের যথেষ্ট জন্য positive দিক। ওদের ইয়ে হচ্ছে ম্যাম, ক্যাম্পেইনিং হচ্ছে, বুঝতে পেরেছেন? ওরা গিয়ে গিয়ে ওখানে ইন্টারভিউ নিচ্ছে, টেক আপ করছে, অ্যাবজর্ব করছে। না, এটা খুব ভালো একটা দিক, একটা আর positive এটা দিক। আর সবচেয়ে বড় কথা ম্যাডাম, এই আনএমপ্লয়েন্সির যুগে এটা একটা বিশাল ব্যাপার যে একটা পরিষেবামূলক পড়াশুনো করার পরেই যদি তারা সার্ভিসে ইয়ে হয়, সেটা একটা বিরাট অর্থনৈতিক দিক দিয়েও একটা বিরাট ব্যাপার, মনের দিক দিয়েও বিরাট ব্যাপার, আর নিজে অনেকটা আত্মনির্ভরশীল হতেও সাহায্য করে। কারণ আমি এর পরে এই প্রশ্নটা নিয়ে আপনার কাছে আসছিলাম যে এই যে আমরা ভ্যারাইটি সার্ভিসের কথা বলছি, এই ভ্যারাইটি সার্ভিসের ক্ষেত্রে স্কোপ গুলো কি কি রয়েছে এটা তো জানা খুব দরকার। কারণ এটা সত্যি কথা যে দিনের শেষে প্রত্যেকটি ছেলে মেয়ে এটাই ভাবে যে আমি একটা কোর্স করছি বা পড়াশোনা করছি, সেখান থেকে আমার কাজের সুযোগটা কি রয়েছে, আমার রোজগারের সুযোগটা কি রয়েছে। আপনাকে ওই যে বললাম ম্যাডাম, সে সরকারি লেভেলেও অ্যাবজর্ব হতে পারছে, আবার বেসরকারি লেভেলেও অ্যাবজর্ব হতে পারছে, তারপরে আপনার পৌর হসপিটাল, সবার যে হসপিটালগুলো আছে সেখানেও অ্যাবজর্ব হচ্ছে। চতুর্দিকে তাদের স্কোপ আছে ম্যাম। বেসরকারি দিকে তো এখন মানে প্রচুর রকমের স্কোপ আছে, গভর্নমেন্ট তো নিচ্ছেই, গভর্নমেন্টের ক্রাইটেরিয়া অনুসারে, তার যে ডেফিসিয়েন্সি অনুসারে তারা সবসময় অ্যাবজর্ব করছে। আচ্ছা, জিএনএম কমপ্লিট করার পর, জিএনএম জিএনএম কমপ্লিট করার পর সরাসরি কি গভর্নমেন্ট হসপিটালে কাজের সুযোগ থাকে নাকি হ্যাঁ না আছে ম্যাম। এখন সরকারি লেভেলে ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে সে জিএনএমই হোক, সে বিএসসি হোক, সে এমএসসি হোক, ফার্স্ট অফ অল তাকে স্টাফ পোস্টে জয়েন করতেই হবে। স্টাফ পোস্টে কেন বলবেন? কেননা এখন দেখা যাচ্ছে খুব হায়ার এডুকেশন নিয়ে বেডসাইড কেয়ারটা তারা ইগনোর করছে, বেডসাইড কেয়ারটা থেকে তারা সরে যাচ্ছে। মানে হয়তো সে এমএসসি করেছে বা এমফিল করেছে, তখন তার মনে হচ্ছে কি আমি একজন টিচার হব, আমি কোনো টিচিং ওরিয়েন্টেড জায়গায় যাব, নার্সিং স্কুল বা কলেজে যাব। এখন ওরা বেডসাইড কেয়ার থেকে সরে আসছে, যার ফলে গভর্নমেন্ট এই ডিসিশন নিয়েছে যাদের বেসিক্যালি বেডসাইড কেয়ার থেকেই উঠতে হবে। সবাই, তার মানে কি ম্যাডাম, যারা হাইলি এডুকেটেড তারাও বেডসাইড কেয়ার দেবে, যারা জিএনএম তারাও বেডসাইড কেয়ার দেবে। পাশাপাশি দেখা যাবে যে পরিষেবার কিছু উন্নতিটা হয়েছে। হ্যাঁ, তুমি অনেকখানি পড়াশুনো করে তোমাকে তো পরিষেবার ক্ষেত্রেও দেখাতে হবে উন্নতিটা, সেইটার জন্যই গভর্নমেন্ট এই নমিনক্লেচারটা নিয়েছে। মানে এখন যেভাবেই ইয়ে করে আসুক না কেন, তাকে স্টাফ নার্স হতেই হবে, শুরুটা ওখান থেকেই করতে হবে, করতে হবে। তারপর আস্তে আস্তে আপনি আপনার দক্ষতা এবং যোগ্যতা এবং পড়াশোনা অনুযায়ী আপনি প্রমোশন পাবেন, কি এগোবেন, কিন্তু শুরুটা আমাকে স্টাফ নার্স হিসেবে করতে হবে। এটা কিন্তু একদিক থেকে ভালো, কারণ ধরুন যে মেয়েটি জিএনএম করে এসে স্টাফ নার্স হিসেবে জয়েন করলো, তার পাশাপাশি যদি সে এরকম কাউকে পায় যে তিনি এমএসসি করে বা এমফিল করে এসে জয়েন করেছেন, সে তো কাজ করতে করতে তার কাছ থেকে শিখবে। ইয়েস, এটাই সবচেয়ে একটা বিশাল দিক। এটা কাজ করতে করতে শিখবো, তার যদি কোনো রকম কিছু জিজ্ঞাসা থাকে জিজ্ঞাসা করতে পারবে, তার ত্রুটিটাকে সে মেকআপ করতে পারবে, আরো বেশি স্কিলফুল হবে, তার পরিষেবাটা আরো অনেক বেশি স্কিলফুল হবে। এটা একটা খুব ভালো পদক্ষেপ অবশ্যই। এবং তার সঙ্গে দেখুন, আপনি যখন বলছিলেন যে বিএসসি করার পরে অনেকগুলো ক্ষেত্র থাকে যেখানে মাস্টার্স করতে পারে একজন নার্স, তার মধ্যে যেরকম মেন্টাল হেলথ একটা সেক্টর রয়েছে স্পেশালাইজেশনের জন্য, চাইল্ড হেলথ একটা সেক্টর রয়েছে, আবার কমিউনিটি হেলথ একটা সেক্টর রয়েছে। বিশেষ করে এখন যেরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা সবাই যাচ্ছি, কমিউনিটি হেলথ নিয়ে খুব বেশি আমাদেরকে ভাবতে হচ্ছে। কারণ কি বলুন তো ম্যাডাম, আজকাল দেখা যাচ্ছে একটা সময় 80% পপুলেশন বাস করতো আপনার রুরাল কমিউনিটিতে, মাত্র 20% পপুলেশন বাস করতো আরবান কমিউনিটিতে। এখন দেখা যাচ্ছে কিছু লোক তো আরবান থেকে রুরালের দিকে ঝুঁকে পড়ছে, আর একটা সার্টেন এজের পরে তারা চলে আসছে। তাতে দেখা যাচ্ছে এখন 78.26% পপুলেশন আরবানে আছে, আর ওদিকে 20 পয়েন্ট ছিল, 18 পয়েন্ট সামথিং রয়েছে আরবানে। কেন আরবান তো এখন
দেখছেন তো ইটকাট পাথরে ভরে যাচ্ছে, হ্যাঁ, মানুষের বসবাসের সেই সুযোগটা নেই। তাই অনেকেই একটা চাকরি বাকরি করার পরে শেষ দিকে তারা আবার রুরাল কমিউনিটিতে ফিরতে চাচ্ছেন। মানে অবসর জীবনটা চাইছে, তার ফলে ওখানেই হ্যাঁ, কাটাবো। তারপরে রুরাল কমিউনিটিতে এখন যে 78% পপুলেশন বসবাস করছে, তাদের ক্ষেত্রে তো একটা এটা মানে যদি বলেন কমিউনিটি হেলথ নার্সিং এর সার্ভিসের ক্ষেত্রে এটা একটা বিশাল দিক। কেন দিক? প্রথমত হচ্ছে আমাদের প্রতিষেধক, 2 নম্বর হচ্ছে এই যে যেসব মা অন্তঃসত্ত্বা হচ্ছেন তাদের সেফ ডেলিভারি হওয়া ইত্যাদি। তারপরে তো বিভিন্ন রকম রয়েছেই, বিশেষ করে আপনার পলিউশন অফ ওয়াটার, তার শুদ্ধিকরণ, তারপরে যে কোনো জিনিসেই যেদিকেই তাকাবেন ম্যাম সেদিকেই কিন্তু কমিউনিটি ডেভেলপমেন্টের ব্যাপারটা এসে যাচ্ছে। আসলে অনেকগুলো ব্যাপার থেকে যদি শুধুমাত্র আপনি প্রসূতির কথাই বলেন, মা হতে চলেছেন, তাদের ক্ষেত্রেও যেরকম আমরা জানি যে সরকারের পক্ষ থেকে এরকম অনেকগুলো প্রজেক্ট আছে, সেখানে স্বাস্থ্যকর্মীরা খুব ভালোভাবে ইনভলভ থাকেন, কাজ করেন তারা, যেরকম আশা দিদিরা থাকেন, আপনারা বলছেন এএনএম যারা করেছেন সেই দিদিরা থাকেন, ফার্স্ট এএনএম, সেকেন্ড এএনএম, তারপরে আপনার সিএইচজি সবাই রয়েছে। যেমন আমরা দেখি মানে টিডি 10 দায়রাও আছেন ম্যাডাম থাকছেন, যেমন ধরুন সুপুষ্টি সপ্তাহ করা হয়, কারণ এটা অনেকে জানেন না যে ঠিক কি ধরনের খাওয়া দাওয়া তাদেরকে করতে হবে। একটা এটা আমাদের ভারতীয় মহিলাদের মধ্যে একটা বিশাল বড় সমস্যা, আয়রন ডেফিসিয়েন্সি থাকে। হ্যাঁ, আয়রন ফলিফার ট্যাবলেট তাদের বিতরণ করছে অ্যান্টিনেটাল মাদের, বা এখন বিশেষ করে আরসিএইচ এর ক্ষেত্রে রিপ্রোডাক্টিভ চাইল্ড হেলথ, এখন ফ্যামিলি ওয়েলফেয়ারটা অনেকটা এনরিচ হয়েছে আরসিএইচ প্রোগ্রামে। আরসিএইচ প্রোগ্রামটা কখন এলো? এনআরএইচএম, ন্যাশনাল রুরাল হেলথ মিশন, আপনি তো জানেন, এখন হচ্ছে রুরাল হেলথ মিশন। এই পরিষেবাতে দুটো জিনিস অ্যাড হয়েছে, ট্রিটমেন্ট অফ আরটিআই অ্যান্ড এসটিআই। ট্রিটমেন্ট অফ আরটিআই মানে রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট ইনফেকশন, সেক্সুয়ালি ট্র্যাক্ট ইনফেকশন, এইটার হচ্ছে ট্রিটমেন্ট। আর হচ্ছে অ্যাডোলেসেন্ট এডুকেশন, অ্যাডোলেসেন্ট কেয়ার, খুব দরকার এটা। অ্যাডোলেসেন্টটা কেন ম্যাডাম? অ্যাডোলেসেন্ট পিরিয়ডে তার আয়রন ডেফিসিয়েন্সি হয়, আস্তে আস্তে তার মেন্টাল অ্যাগনি, হাইজিন মেনটেন করতে জানে না, এই জন্য অ্যাডোলেসেন্ট কেয়ারের উপরে, অ্যাডোলেসেন্ট এডুকেশনের উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এবং এই প্রত্যেকটা ক্ষেত্রে তো দেখা যাচ্ছে এই দিদিরাই কাজ করছেন, এই দিদিরাই শেখাচ্ছেন, বেশি করে, বোঝাচ্ছেন, কাজ করছেন। সেটা বলতে পারেন ম্যাডাম, কেন প্রতি 3 থেকে 5 পপুলেশনেই তো আমার 2 জন করে এএনএম রয়েছেন, মানে যারা এখন হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল। গভর্নমেন্টের পরিষেবা দিতে গিয়ে এদের মানে এদের পদাধিকার হচ্ছে হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল। তার পাশাপাশি আপনার সেই অঞ্চলের একজন ট্রেন ধাই থাকছেন, হেলথ সুপারভাইজার ফিমেল থাকছে, ফিমেল মেল দুজনেই থাকছে, সবাই থাকছেন এখানে। তো এইভাবে যদি আমরা দেখি তাহলে তো কমিউনিটির যখন আমরা ডেভেলপমেন্টের কথাটা বলছি তখন তো এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা জায়গা, ভীষণ গুরুত্বপূর্ণ, ভীষণ। এবং এখানে আরো প্রচুর সংখ্যক মানুষের প্রয়োজনীয়তা আছে এখনো। যে কথাটা সবচেয়ে বড় কথা ম্যাডাম, অনেকে আড়ষ্টতা ভেঙে, তার সংকীর্ণতা ভেঙে সে কিন্তু হসপিটাল বা অন্য জায়গায় গিয়ে বলতে পারছে না, কিন্তু সে যদি একটা গ্রামের দিদিমণি পায় তার পাশে এসে 1 দিন 2 দিন 3 দিন পরেও জিজ্ঞাসা করে, তবু সে কিছু কথা তাকে বলবে, তার সমস্যাটা বলবে, জানাবে। কারণ কি, সে খুব ইজিলি সেই দিদিমণিকে পাচ্ছে তার পাশে। হ্যাঁ, সে অনেক দূর পর্যন্ত তাকে যেতে হচ্ছে না। আর দিদিমণিকে যদি সমস্যাটা বলা যায়, সে তার যতটা আছে পরিষেবার গণ্ডি আছে তার মধ্যে দিয়েও সে ঠিক জায়গা তাকে নিয়ে যাবে, নিয়ে গিয়ে পরিষেবাটা দিতে চেষ্টা করবে। এবং এটাই কিন্তু সবথেকে বড় কাজ, সবথেকে বড় কাজ, গুরুত্বপূর্ণ কাজ, যে কাজটা অনেকেই করতে পারেন। আমি অনেকগুলো বিষয় বলবো। দেখুন, আজকে যে আলোচনাটা আমাদের এখানে উঠে আসলো, একটা ব্যাপার খুব পরিষ্কার, যে কেউ যদি চান মা শারদা স্কুল অ্যান্ড কলেজ অফ নার্সিং এ অ্যাডমিশন নিতে, তিনি অ্যাডমিশন নিতে পারেন। অনেকগুলো ক্ষেত্র এখানে আছে, ডিপ্লোমা কোর্স রয়েছে এবং গ্র্যাজুয়েশন, দুটো কোর্সে এখানে পড়ানো হচ্ছে। একেবারেই সরকারের যা নিয়ম রয়েছে সেই হিসেবেই এখানে অ্যাডমিশন করানো হয়। যদি বিএসসি নার্সিং আপনি পড়তে চান, আপনাকে জয়েন্ট ক্লিয়ার করে বিএসসি নার্সিং 4 বছর পড়তে হবে, 4 বছর পড়তে হবে। যারা চাইছেন জেএনএম করতে, তাদের জন্য একটা নিজস্ব আপনাদের অ্যাডমিশন টেস্ট রয়েছে, অনলাইন ফর্ম দেওয়া হবে, ফর্ম কালেক্ট করে ফিল আপ করার পর তাদের একটা সিলেকশন টেস্ট নেওয়া হয়, একটা সিলেকশন টেস্ট নেওয়া হয়। সেখানে যদি আপনি 45% বা তার থেকে বেশি স্কোর করতে পারেন, আপনি অবশ্যই পড়ার সুযোগ পাবেন। 3 বছরের কোর্স, সেখান থেকেও সরাসরি স্টাফ নার্স হিসেবে জয়েন করার সুযোগ থাকছে।
সেটা বিভিন্ন সরকারি হাসপাতাল যেমন রয়েছে, বেসরকারি হাসপাতাল, পুরো যে হাসপাতাল রয়েছে, মানে আপনার পৌর যে হাসপাতালগুলো মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে, সেখানে আপনার কাজের সুযোগ রয়েছে। বিএসসি নার্সিং এর ক্ষেত্রে একই রকম কথা আমি বলবো, প্রচুর কাজের সুযোগ রয়েছে সরকারি বেসরকারি সমস্ত স্তরে। ফলে এটা এমন একটা পেশা যে পেশায় কাজের অভাব সত্যিই নেই। এমন না যে আপনি শুধু রাজ্যে পাবেন, যারা আরো উচ্চাকাঙ্ক্ষী তারা রাজ্যের বাইরে গিয়ে কাজ করতে পারেন। প্রচুর ছেলে মেয়ে কাজ করছে বাইরে গিয়ে, তারা খুব ভালো করে শিখছে, জানছে, এবং এটা এমন একটা পেশা নিজেকেও মানুষ হিসেবে অনেকটা ভালো করে, মানুষ হিসেবে ভালো করে, নিজেকে আপলিফট করবার জন্য সে করতে পারে। পরিষেবা তার রাজ্যের মধ্যেই দিতে হবে এমন করে না, বাইরে সব জায়গায় সে যেতে পারে। এই একদমই। তো এইরকম একটা নোবেল পেশার সঙ্গে যদি কেউ যুক্ত হতে চান, তারাও যোগাযোগ করতে পারেন। এবং আমি বলবো আজকের এই বাজারে যেখানে চাকরি পাওয়া একটা বিশাল বড় সমস্যা, বেকারত্বের সঙ্গে আমরা যুঝছি, সেখানে যদি এরকম কোনো একটি সেক্টর থাকে যেখানে নিশ্চিতভাবে আমি কাজ পেতে পারি এবং সেই কাজের সঙ্গে জড়িত অর্থ কোনোটাই কম নয়, বরঞ্চ আরো অনেক বেশি সুযোগ রয়েছে, তাহলে আমি মনে করি অনেকেই উৎসাহিত হবেন। আজকে আমাদের সঙ্গে ছিলেন মা শারদা স্কুল অ্যান্ড কলেজ অফ নার্সিং এর ভাইস প্রিন্সিপাল লিলি সিনহা ম্যাম। অনেক ধন্যবাদ আপনাকে, আপনি এই সময় দিলেন আমাদের। পরবর্তী অনুষ্ঠানে আবার আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব সনকা এডুকেশন এক্সপ্রেস নিয়ে। আজকের মতন অনুষ্ঠান এখানে শেষ করব। নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়।